সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান। বিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্স এর নতুন লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আমি লেকচার 35 নিয়ে উপস্থিত হয়েছি। প্রিভিয়াস লেকচারে ম্যাগনেটাইজিং সাইকেল, হিস্টেরেসিস লস, হিস্টেরেসিস যে লুপ, বিএইচ কার্ভ, একই কথা এই টপিক্সের উপর আলোচনা করেছিলাম। এই টপিক্সের আজকে আমি হিস্টেরেসিস লস নির্ণয়ের পদ্ধতি অর্থাৎ ম্যাথমেটিক্যাল ডেরিভেশন বের করব। যারা আগের ক্লাস দেখেননি অর্থাৎ লেকচার 34 এখন পর্যন্ত ওয়াচ করেননি, তারা দয়া করে 34 দেখে আসুন। 34 না দেখলে 35 বোঝা অনেক মুশকিল হবে, কারণ 35-এ আমি বেশি আলোচনা করব না, স্কিপ করে যাব। কারণ এখানে ম্যাথমেটিক্যাল টার্ম, এটা এমন কোনো কঠিন বিষয় না, বোঝার বিষয় হলো লেকচার 34। তো আপনাদের আমি সবিনয় অনুরোধ করছি লেকচার 34 অবশ্যই দেখুন, তারপরে লেকচার 35-এ আসবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। মনে করেন একটা আমি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ওপর কপারের তার পেঁচালাম, যাকে কয়েল বলে। কয়েলের মধ্য দিয়ে যখন এসি বা অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই দিলাম, যখন পজিটিভ হাফ সাইকেলে অল্টারনেটিং কারেন্টের ডিরেকশন দুইটা, একবার পজিটিভলি যাবে, হাফ সাইকেল অতিক্রম করবে, আর একবার নেগেটিভ অর্ধ সাইকেল অতিক্রম করবে। তো পজিটিভ হাফ সাইকেল যখন অতিবাহিত হবে তখন সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর দিক জেনারেট হবে। আবার যখন নেগেটিভ অর্ধ সাইকেল তৈরি হবে তখন দেখা যায় যে তার উল্টো পোল তৈরি হবে, তখন আবার এই ডান দিক থেকে বামে যাবে। তো লক্ষ্য করেন এখানে যে কার্ভটা আছে এটা যে আঁকতে হবে তা না, এটা আঁকার দরকার নেই। তবে আপনারা যদি আঁকেন তাহলে একজন টিচার তিনি তার মনোযোগ আকর্ষণ করা খুব ইজি হবে এবং তিনি বুঝবেন যে আপনার এই হিস্টেরেসিস বিষয়ে একটা কমপ্লিট ধারণা আছে। আঁকতে গিয়ে চেঞ্জিং আসতে পারে বা আঁকার কোনো ফর্মালিটিতে আঁকাবাঁকা হতে পারে, বাট আঁকার চেষ্টা করবেন, আঁকলে একটা মার্কের অ্যাডভান্টেজটা পাওয়া যাবে। ওকে, তো এখানে যেমন এক্স অ্যাক্সিস বরাবর আমি এইচ নিলাম, এইচ হলো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ওয়াই অক্ষ বরাবর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি নিলাম। যখন আমি এইচ বরাবর এইচ এর মান মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এর মান ও কিউ পর্যন্ত নিলাম সর্বোচ্চ, তখন দেখা গেল যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এর মান ও এই পথ বরাবর ও এম এই বরাবর একটা কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি পাবো, এবং এর যে রেখাটা ক্রিয়েট হবে সেটা হলো ও এ অ্যালং থ্রো হবে, অর্থাৎ ও এ বরাবর প্রবাহিত হবে। এবার আমি আবার এইচ এর মান ও কিউ থেকে ওতে মানে জিরো মূল বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে বি এর মান জিরোতে না এসে সে এসি বরাবর থ্রো হবে। এইচ এর মান এবার নেগেটিভলি মানে নেগেটিভ অর্ধ সাইকেলে যখন প্রয়োগ করা হবে তখন ওডি পর্যন্ত নিলে তখন সি এর মান, আচ্ছা আমি বলেছিলাম যে এইচ এর মান কিউ থেকে ওতে নিয়ে আসলে জিরোতে নিয়ে আসলে বি এর মান জিরোতে আসে না, সে এসি বরাবর যায়, আর একে বলা রিটেন্টিভিটি বা রেজিডুয়াল ম্যাগনেটিজম। এরপরে আমি এইচ এর মান ও থেকে ডিতে নেগেটিভলি বৃদ্ধি করলাম, তখন বি এর মান ফ্লাক্স ডেন্সিটির মান ও সি ছিল, ও সি থেকে সি থেকে ও ডি বরাবর থ্রো হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এর মান এ অবস্থায় তখন জিরো হয়ে যাবে, আর একে বলে কোয়ারসিভিটি। ঠিক আছে, এবার এইচ এর মান নেগেটিভলি আরও পি পর্যন্ত বৃদ্ধি করলাম, তখন বি এর মানও ই পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ম্যাক্সিমাম নেগেটিভলি সর্বোচ্চ হবে। এটা কিন্তু নেগেটিভ মাইনাস বি, এটা কিন্তু পজিটিভ বি, ঠিক আছে, প্লাস ম্যাক্সিমাম, এটাও কিন্তু ম্যাক্সিমাম সর্বোচ্চ। ওকে, এরপরে আমি যখন
এইচ এর মান আস্তে আস্তে নেগেটিভলি বৃদ্ধি না করে পজিটিভের দিকে আস্তে আস্তে যাব, মানে নেগেটিভ মান আস্তে আস্তে কমাবো। বি এর মানও আস্তে আস্তে কমে ই থেকে এফ লাইন বরাবর থ্রো হবে। এরপরে এইচ এর মান আবার যখন পজিটিভলি মান বৃদ্ধি করতে থাকবো, এফ থেকে জিতে যাবে, জি থেকে এ পথে যাবে। আর এই বদ্ধ লুপকে হিস্টেরিসিস লুপ বা বিএইচ লুপ বলা হয়। সেগুলো এখানে লেখা আছে একটু সংক্ষেপে। When a magnetic material is taken through a cycle of magnetization, there is always a loss of energy. কারণ এই ম্যাগনেটাইজিং কার্ভের কারণে, সাইকেল কারণে অলওয়েজ একটা লস হয়ে থাকে, এনার্জি মানে শক্তির লস ঘটিয়ে থাকে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই দ্য ম্যাগনেটাইজিং ফিল্ড। এই এইচ বরাবর যখন কাজ সম্পন্ন হয় ইন অ্যালাইনিং দ্য ইন্ডিভিজুয়াল ম্যাগনেটিক ডাইপোলস, অর্থাৎ আলাদা আলাদা ডাইপোলের মধ্যে যখন অ্যালাইনিং একসাথে অ্যালাইন থ্রো করে, তখনই মূলত কি পাওয়া যায়, ডাইপোলগুলা থেকে একটা নেট ভ্যালু পাওয়া যায়। নেট ভ্যালু শূন্য হয় না। প্যারালেল টু ইটস ডিরেকশনস হোয়েন এইচ ইকুয়াল টু 0 বি ডাজ নট 0, মানে আমি যা ব্যাখ্যা করলাম তাই এখানে বলা হয়েছে। রাদার সাম ম্যাগনেটিজম ইজ লেফট উইথিন দ্য ম্যাটেরিয়াল। To remove the magnetism in the specimen, the corrosive force, আমি অলরেডি বলে ফেলেছি, has to be applied. Thus, energy equivalent to corrosive force is lost, called hysteresis loss. যখন corrosive force has to be applied, corrosive force মানে কি, ও থেকে ডিএ এইচ এর মান যখন নিয়ে গেলাম, তখন ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি সি থেকে ডিতে আসলো। এই ম্যাগনেটিক ফ্লাক্সকে জিরোতে তৈরি করাটাকেই বলা হয় কোরসিভিটি বা কোরেসিভিটি। এই কোরেসিভিটি জনিত লসকেই বলা হয় হিস্টেরিসিস লস। টু ডিটারমাইন দ্য হিস্টেরিসিস লস, লেট আস কনসিডার অ্যান আয়রন বার, মানে যেটা আমি ফেরোম্যাগনেটিক পদার্থ বলছি, এটা এবার সরাসরি বলে দিয়েছে আয়রন বার। কি বার? আয়রন বার, লোহার একটি বার নিলাম, ঠিক আছে, অফ লেংথ এল, যার দৈর্ঘ্য স্মল এল, অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন এ। এটা এই যে এটা একটা আয়রন বার, এই আয়রন বারের দৈর্ঘ্য এল এবং তার ক্রস সেকশন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ঠিক আছে। হ্যাভিং এন টার্মস, মানে এটা এন সংখ্যক প্যাচ বিশিষ্ট কয়েল, এর ওপর কপার কয়েল জড়ানো আছে। এন টার্মস, টার্মস মানে প্যাচ সংখ্যা, অফ ইনসুলেটেড কপার ওয়্যার, ইনসুলেটেড কপার দ্বারা এর ওপর পেঁচানো আছে। নেকেড তার না, ইনসুলেটেড তার, অপরিবাহী রাবারের তৈরি কপার ওয়্যার দ্বারা এই লোহার বারের ওপর পেঁচানো হয়েছে পেঁচানো হয়েছে ওভারহিট, ওপর বরাবর। দ্য প্যাসেজ অফ ইলেকট্রিক কারেন্ট ইন দ্য ওয়্যার causes the magnetization of the iron bar. The passage of electric current, এই বৈদ্যুতিক কারেন্ট ইন দ্য ওয়্যার, যখন ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করা হয় তখন সেখানে আয়রন বারের ওপর ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, যেটা আমি এর পূর্বেও বলেছি। এইভাবে নর্থ পোল থেকে সাউথ পোলে যাবে, আবার উল্টো কারেন্ট প্রবাহিত হলে এই দিক থেকে এই দিকে ফ্লো হবে, উল্টো হবে সাউথ, তাহলে নর্থ থেকে সাউথ, ঠিক আছে। এবার লক্ষ্য করি ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ এন টার্মস। আচ্ছা, আপনারা মনে করেন তো এখানে যে লোহার বারটা নিলাম সেটা তো একটা ফ্লাক্স ডেন্সিটি পাবো, তাই না? তার মধ্যে কি পরিমাণ ফ্লাক্স এবং সেটা বারটা কতটুকু মোটা, মানে ক্ষেত্রফল কতটুকু, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ফ্লাক্স সঞ্চিত হয় তাকেই কি বলা হয়? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলা হয়। এখন তাহলে আমি যদি আর গুণন করি তাহলে ফ্লাক্স সমান কি পাবো? বি ইন্টু এ। এখন এতে এন সংখ্যক প্যাচ আছে, একটা প্যাচের জন্য কি বি এ, বাট এন সংখ্যক প্যাচের ক্ষেত্রে ফ্লাক্সের মোট ফ্লাক্সের পরিমাণ কত? এই টোটাল ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে যত সংখ্যক কপার ওয়্যার, ইনসুলেটেড কপার ওয়্যার প্যাচানো হবে ততগুলা কি হবে? তত সংখ্যক ফ্লাক্স হবে। তাহলে এন ইন্টু বি এ, একে 1 নম্বর সমীকরণ ধরলাম।
অ্যাকর্ডিং টু ফ্যারাডে ল থেকে আমরা কিন্তু জানি যে বিপরীত ধর্মী কিন্তু আরেকটা কি আছে, ফোর্স তৈরি করে, যেটাকে লেঞ্জের সূত্র বলে। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যখন বিদ্যুৎ প্রবাহের ফলে ম্যাগনেট তৈরি হয় তাকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি বলে। এটা বিজ্ঞানী ফ্যারাড 1837 সালে আবিষ্কার করেন, বা এই থিওরি প্রপোজড করেন। তো ইন্ডাকশন ইএমএফ ল অনুযায়ী ইজ প্রডিউসড ইন দ্য ওয়্যারের মধ্যে, তারের মধ্যে যেটা উৎপন্ন হয় সেটা দ্যাট অপোজেস, বাধা প্রদান করে দ্য চেঞ্জ ইন কারেন্ট ইন ওয়্যার। কারেন্ট যখন তারের মধ্যে পজিটিভ হাফ সাইকেল থেকে নেগেটিভ হাফ সাইকেলে, মানে এই পজিটিভ হাফ সাইকেল থেকে যখন নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট চেঞ্জ করবে তখনই একটা বাধা ক্রিয়েট হবে। আমি আপনাদের কিছুক্ষণ পরে এই বিষয়টা বাধা কখন উল্টো ঘুরবে, আচ্ছা এখনই দেখাই দিই। প্রিভিয়াস লেকচারে এই যে 3টা চিত্র আমি এঁকে রেখেছিলাম, বলিনি, কারণ এটা হলো তখন বাধা। যে বি হলো ম্যাক্সিমাম হবে যখন এইচ ইকুয়াল টু ও কিউ হবে, মানে লাইনগুলা কি অ্যালাইন, বাম থেকে ডানে যাচ্ছে। আবার দেখেন বি ইকুয়াল টু ও সি, তখন এইচের মান 0 হয়ে যাবে, মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে। তখনই দেখা যাবে একটা ফিল্ড দেখছেন, একটা ডাইপোল মোমেন্টের মধ্যে একটা ফিল্ডের ডিরেকশন ডান দিকে, একটা বাম দিকে, একটা ডান দিকে, একটা উপর দিকে, একটা নিচ দিকে, আর একটা ডাইপোল মোমেন্টে একটা ডান দিকে, একটা বাম দিকে, একটা নিচ দিকে, মানে একটু ঘুরোঘুরি করবে, একটা ডান দিক দিয়ে ঘুরবে, একটা বাম দিক দিয়ে ঘুরবে, একটা উপরে যাবে, নিচে যাবে, মানে একে অপরের ফিল্ডগুলা একে অপরকে কাট করে খেয়ে ফেলবে, মানে নষ্ট করে ফেলবে, মানে নেট ফলাফল 0 হয়ে যাবে। আবার যখন দেখবেন নেগেটিভ সাইকেলটাতে অলরেডি চলতে লেগেছে 180 থেকে 270 ডিগ্রি দিকে, তখন দেখবেন যে অ্যালাইন্ড হয়ে যাবে সমস্ত ফিল্ড লাইনগুলা। আবার ডান থেকে এবার বাম দিকে যখন সোজাসুজি হয়ে যাবে তখন কিন্তু ডাইপোল মোমেন্ট আর 0 হবে না, তখন ওপি পাওয়া যাবে, এইচ ইকুয়াল টু ওপি। আর তখন আবার ম্যাক্সিমাম হবে। তো ম্যাক্সিমাম হবে এইচ এর মান ও কিউ যখন, তখন বি হবে ম্যাক্সিমাম, এইচ এর মান ওপি যখন বি হবে ম্যাক্সিমাম, এবং তাদের উভয় ডিরেকশন উল্টা, একটা এইদিকে আর একটা এইদিকে। এই যে এই চিত্র আর এই চিত্র। আর অন্যদিকে মধ্যের ঘটনাটা হয় যখনই 180-তে কনভার্ট হয় বা 360-এ যায়, আবার যখন 0-তে ফিরে আসে তখনই দেখা যায় যে একটা ফিল্ড আর একটা ফিল্ডকে ওই ডাইপোলের মোমেন্টটাকে ভ্যানিশ করে ফেলে, তখনই কিন্তু এইচ এর মান 0 হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হয়। আর তখনই কিন্তু লেঞ্জের সূত্র অনুযায়ী একটা বাধা বল সৃষ্টি করে, মানে বিপরীত বল, মানে বাধা যুক্ত ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট করে, যাকে ই দ্বারা ডিনোট করা হয়, ই ইকুয়াল টু মাইনাস d∅/dt। ফ্যারাডের সূত্র যারা পড়েননি তারা পড়ে আসুন, আমার লেকচারে পাবেন, তাহলেই জানতে পারবেন। এখন ইউজিং 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তো ফ্যারাডের সূত্র থেকে বুঝলাম যে যা থেকে উৎপত্তি তাকে আবার সে বাধা প্রদান করে, মানে একজন টিচার থেকে কোনো ছাত্র শিখেছে, আবার ওই ছাত্র এক সময় টিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, তাহলে ফ্যারাড সূত্রটা সেম ঘটনা। 1 আর 2 সমীকরণ থেকে কম্বিনেশন করলে এই যে দেখেন এখানে ফাই আছে না, ডি ফাই, এই ফাইয়ের মানটা এন বি এ, এটা এখানে বসাই দিলাম। এরপরে ইকুয়াল টু মাইনাস এন এ, এন সংখ্যক টান আর এ হলো তো প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, কনস্ট্যান্ট মান বাইরে রাখলাম, d/dt ইন্টু বি, তাহলে dB/dt, 3rd নম্বর সমীকরণ। এবার পাওয়ার সাপ্লাই P ইকুয়াল টু VI, এটা একটা বিদ্যুতের অমর সূত্র, পাওয়ার সমান ভোল্টেজ গুণন কারেন্ট। তো এখানে যেহেতু ভোল্টেজকে ই দ্বারা ব্যবহার করছি, তাহলে আমরা বলতে পারি যে এই যে সলিনয়েড বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যে পাওয়ার সাপ্লাই হচ্ছে সেটা কত। তো পাওয়ার সাপ্লাইড টু দ্য এক্সটার্নাল ওয়ার্ক এগেনস্ট ইনডিউসড ইএমএফ, অর্থাৎ ইনডিউসড ইএমএফের বিরুদ্ধে গিয়েও পাওয়ার সাপ্লাই দিয়ে যে ইলেকট্রিক ফোর্স বা ম্যাগনেটিক মেন ফিল্ড তৈরি করা হচ্ছে, তার কারণে যে পাওয়ার, সেই পাওয়ারটা হলো P ইকুয়াল টু ইআই। আপনারা ভিআই লিখতে পারেন, যেহেতু
ভিকে ভোল্টেজকে আমরা ইএমএফ ই দ্বারা প্রকাশ করছি, সো ইআই বলতে পারেন। ওকে, 4 নম্বর সমীকরণ। এবার লক্ষ্য করেন এই যে ই এর মান 3 নাম্বার থেকে 4 নাম্বারে বসিয়ে পাই, তাহলে পি ইকুয়াল টু মাইনাস এন এ ডিবি বাই ডিটি ইন্টু এই যে আইটা বসাই দিলাম। ওকে, এবার লক্ষ্য করেন আই যেহেতু কনস্ট্যান্ট মান, কারেন্ট যেহেতু স্থির কিন্তু দিক পরিবর্তনশীল, এই জন্য কারেন্টটাকে বাইরে রাখলাম, ডিবি বাই ডিটি 5 নম্বর সমীকরণ বললাম। এবার স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, এখানে যে কাজ সম্পন্ন হলো সেটা একটা ক্ষুদ্র অংশের জন্য। এবার যদি সমস্ত সলিনয়েডের মধ্যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যতগুলো কাজ সম্পন্ন হচ্ছে সেগুলোকে যদি স্মল টাইমস মানে ডিটি মানে ক্ষুদ্র সময় সাপেক্ষে যে কাজ সম্পন্ন হলো, ছোট্ট কাজ, সেগুলোকে যদি একত্রিত করি, ক্ষুদ্র কাজ একত্রিত না, ক্ষুদ্র কাজকে যদি বিবেচনা করি, তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিটি। আপনারা নিশ্চয় অবগত আছেন কাজ ক্ষমতা শক্তি থেকে আমরা কি জানি যে কাজ সমান ওয়ার্ক ডান ইকুয়াল টু পাওয়ার ইন্টু টাইম, অর্থাৎ ক্ষমতার সাথে সময় গুণ করলে, অথবা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এটা আপনারা জানেন না কাজ ক্ষমতা শক্তি থেকে। তো টির সাথে পি গুণ করলে কি পাওয়া যায়? ওয়ার্ক ডান বা কাজ পাওয়া যায়। সো ডিডাব্লিউ মানে ক্ষুদ্র কাজের জন্য ক্ষুদ্র সময় এবং তার যে ক্ষমতা সেটা পি। ওই পি এর মান এই যে 5 নম্বর সমীকরণ থেকে বসিয়ে পাই। এরপরে আমরা ডিডাব্লিউ সমান এন আই এ ডিবি বাই ডিটি, এবার ডিটি কাটা হলে শুধু ডিবি থাকে, একে 7 নম্বর ইকুয়েশন ধরলাম। এবার লক্ষ্য করেন এজ এইচ ইকুয়াল টু এন আই বাই এল, অর্থাৎ এইচ হলো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, হলো কারেন্ট এবং প্যাচ সংখ্যার গুণফল, এবং তার দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে ওই দৈর্ঘ্যের মধ্যে মানে ওই ফেরোম্যাগনেটিক পদার্থের মধ্যে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে তা জানতে হলে মোট কারেন্টের সাথে প্যাচ সংখ্যা গুণ দিতে হবে বা টার্ন নাম্বার গুণ দিতে হবে এবং এল দ্বারা ভাগ করতে হবে। এল যদি আর গুণ করি এনআই ইকুয়াল টু এইচ এল, 8 নম্বর সমীকরণ। এবার লক্ষ্য করেন এই যে 7 নম্বর সমীকরণে এনআই এর মান এইচ এল এটা বসিয়ে পাই। এটা কেন বসাচ্ছি? কারণ এইচ আর বি এর মধ্যে সম্পর্ক স্থাপন করব, আর এইচ আর বি এর মধ্যে সম্পর্কটাই হলো হিস্টেরিসিস লস। এইচ হলো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, বি হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। সো টোটাল ওয়ার্ক ডান ওভার ফুল সাইকেল, তো ক্ষুদ্র সাইকেলের জন্য মানে ক্ষুদ্র অংশের জন্য ডিডাব্লিউ কাজ সম্পন্ন হলো। এবার টোটাল পরিপূর্ণ সাইকেলের জন্য মানে 360 ডিগ্রি পথের জন্য কত কাজ সম্পন্ন হবে? তাহলে ইন্টিগ্রাল। তো এটা যেহেতু একটা চিত্রটা ক্লোজ লুপ, এই যে চিত্রটা কি একটা বদ্ধ না, তাহলে আমরা ইন্টিগ্রেশনও করব কি ক্লোজ লুপ। তাহলে এই যে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ লুপ ডিডাব্লিউ ইকুয়াল টু মানে উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ ইন্টিগ্রেশন এইচ এল এ ডিবি, যারা কনস্ট্যান্ট মান এ এল তাদের বাইরে রাখলাম। এবার লক্ষ্য করেন টোটাল ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে একত্রিত করলে মোট ওয়ার্ক ডান পাবো বা কাজ পাবো, তাই ডাব্লিউ ইকুয়াল টু এ এল ক্লোজ লুপ ইন্টিগ্রাল এইচ ডিবি। এবার এ এল ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ওই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কি পাবো? ভলিউম পাবো। তাহলে ভি ইকুয়াল টু এ এল, যাকে ভলিউম অফ স্পেসিমেন বলা হয়, আর ক্লোজ লুপ ওভার দ্য ক্লোজ সারফেস এরিয়া অফ বিএইচ লুপ। হ্যাঁ, এরিয়া অফ বিএইচ লুপ মানে ফ্লাক্স ডেন্সিটি অ্যান্ড ফ্লাক্স ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এর লুপের এরিয়া পাবো। সো ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু এরিয়া অফ বিএইচ লুপ, ভি ইন্টু এই যে ইন্টিগ্রাল ক্লোজ এইচ ডিবিএকে বলা হয় এরিয়া অফ বিএইচ লুপ। তাহলে ভিকে এইদিকে পার করলে ডাব্লিউ বাই ভি, আর একেই বলা হয় ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, মানে প্রতি একক আয়তনে যে কাজ সম্পন্ন হয় তাকে ম্যাগনেটাইজেশন সাইকেল অফ ম্যাগনেটাইজেশন বলে বা বিএইচ লুপ বলে বা এরিয়া অফ বিএইচ লুপ বলে। তাহলে এখান থেকে এই ডাব্লিউ বাই ভি প্রতি একক আয়তনে যে পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে মানে এই কাজ সম্পন্ন হতে যে লস হয় একেই মূলত ডাব্লিউ বাই ভিকে এনার্জি লস বলে।
আর এটাই হলো হিস্টেরিসিস লস নির্ণয়ের পদ্ধতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।